মোড়টা ঘুরতেই পাড়ায় এসে পড়ে রাজা। ওদের পুরনো বাড়ি, যেটাও এখান থেকে চলে যাবার সময় বেঁচে দিয়েছিল, সেটা পার হয়ে যায়। বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি প্রথা বিরোধী সংগ্রাম মুখর লেখনীতে স্বপ্ন আর বাস্তবতার অনন্য মেলবন্ধন সৃষ্টি করা নির্মাতা ঋত্বিক ঘটকের লেখা ছোট গল্প রাজা। ও হ্যাঁ, আমাদের গল্প এখন আপনারা শুনতে পারবেন স্পটিফাইতেও। চ্যানেলের নাম গপ্প.বেশি। বানানটা বলে দিই, GOPPO স্পেস DOT স্পেস BESHI। তাহলে শুরু করা যাক। অসম্ভব বৃষ্টি নামলো হঠাৎ, অসময়ে। ঠিক ব্যবসা কাজের সন্ধানে বেরোচ্ছিল রাজা, বাধা পড়ল। আর বৃষ্টি বলে বৃষ্টি একেবারে মুষলধারে নামলো, মোটা মোটা দড়ির মতো ধারা। এক মুহূর্তে ঝাপসা করে তুলল চারদিক। জল পড়ার নলটা বেয়ে প্রবল বেগে জল নেমে আসছে, চারপাশে ছিটকচ্ছে জল। দরজার পাশ থেকে সরে আসে রাজা, কদর্য একটা ভঙ্গি করে বলে, শালা। রাজা আদতে কবি, আবার পকেটমার, অর্থাৎ কবি ও পকেটমার একাধারে। একটু বিচিত্র, তবে অসম্ভব নয়। শুধু কবি নয়, কাব্য পাঠক সে। লেখার বিষয়বস্তুও একেবারে নব্য। আর পকেটমারই নয় কেবল, মাতালও বটে। মদের পয়সা জোটাতে পকেট কাটে, কি পকেট কাটার টাকাটা ওড়ানোর জন্য মদ খায়, তা ঠিক বলা যায় না। সব লোকেরই একটা অতীত থাকে, বিশেষ হলেই সেটা ইতিহাস হয়ে ওঠে। রাজা সেদিক দিয়ে দীন, অতি সাধারণ অতীত তার। ভদ্র সন্তান, বিয়ে পড়তে পড়তে পড়া ছেড়ে দেয়, কারণ হঠাৎ একদিন ও আবিষ্কার করে বসে পড়াটা কিছুই না, অর্থোপার্জনই সব। অতএব কলেজের খাতা থেকে নামটা খারিজ করে নেয়। মা বাবা কত হয়েছিলেন আগেই, সংসারে দায় নেই কোনো। বাড়ি ছিল একটা, সেটা বেচে দিয়ে কিছু নগদ পকেটে করে রাজা বিশাল ধরিত্রীতে স্থান অন্বেষণে বেরুল। আপাতত কলকাতায় তার কাছে বিশাল ধরিত্রী হয়ে উঠল। তারপরের কথাটা খুব সোজা। কবি সে, কাজেই জীবন দেখতে হবে, এবং জীবনটা হোটেলের মদের পাত্রে এবং বেশ্যার ঘরে আবদ্ধ আছে, এ তার দৃঢ় ধারণা হলো। যথোপযুক্ত সাঙ্গপাঙ্গ জুটতে দেরি হলো না। রাজা আমাদের জীবন দেখতে লাগলো। আস্তে আস্তে বিলিতি মদের বদলে ধেনু মদের পাইট হলো, এবং বাঁচবার সহজ উপায়টাও বেরিয়ে গেল। তারপর থেকে সেই রাজা, কলেজ জীবনের রাজা, অতীত আশ্রয় করল। সরু দক্ষ হাতওয়ালা রাজার রাজত্ব শুরু হলো। প্রায় 5 বছরের কথা এ সমস্ত। চন্দ্র সূর্যের এক আকাশে ঠেলাঠেলির মতো দুই রাজার এক দেহের অধিকার নিয়ে ঝগড়া মিটে গেছে বহুকাল। আছে একমাত্র ওই কাব্যপ্রীতিটুকু। মদ খেলেই ওডেন, স্পেন্সার, লরেন্স, পাউন্ড, এলিয়ট পড়ে আর আওড়ায়। মোটামুটি এই হলো আমাদের রাজা। সকালবেলাতেই এত ঘন ঘটা করে বৃষ্টি আসায় ওর সমস্ত মনটা খিঁচড়ে গেল। 8:30 বাজে। বড় রাস্তার ট্রাম ধরতে হবে গিয়ে। 10টার পর অফিসের ভিড় আবার কমবে। ভেজা অবস্থায় অফিস পাড়ায় সারাদিনটা ঘোরাও অসম্ভব, আর পারা যায় না। আবার স্বগতোক্তি করে, শালার বৃষ্টি। না, কমবার কোনো লক্ষণই নেই। বাইরে বৃষ্টি পড়ছে অবিরলভাবে। রাস্তায় 1 হাঁটু জল জমে গেছে। সঙ্গীহীন গাড়িগুলো সশব্দে জলের মধ্যে দিয়ে চলে যায়, ঢেউ ওঠে। গলির মোড়ে বড় রাস্তার ধারটায় নর্দমার নোংরা জল কাঁপতে থাকে। সামনে মল্লিকবাবুদের তেতলার কার্নিশে ভিজে কাক বসে ডানা ঝাপটায় আর আওয়াজ করে। তারও নাকি মনের অসুখ। রাজা মাদুরে আধ শোয়া হয়ে চোখ বোঝে।
কাল রাত 1টা অবধি হই হই গেছে, শরীরটা নরম, বেশ লাগছে। এমনই স্থানুর মতন পড়ে থেকে বৃষ্টির একঘেয়ে শব্দ যদি শোনা যেত। রাজা হাই তোলে। রাজা ধর্মর করে উঠে বসল। কতক্ষণ কেটে গেছে? ঘড়িটার দিকে চায় ও। 10টা বেজে কয়েক মিনিট। মেজাজ একেবারে বিশ্রী হয়ে গেল। ভালো লাগছে না কিছু। কিন্তু বৃষ্টি ছেড়েছে যে, রাস্তার জল কমে এসেছে, লোকজন বেরিয়েছে পথে, প্যাঁচ প্যাঁচে কাদা, চোখ দুটো জ্বালা করছে। রাজা মুখে জল দিয়ে চুল আঁচড়ায়। কড়াটা নড়ে উঠল সশব্দে। দরজা খুলে দিল রাজা। ডাকপিয়ন একটা চিঠি হাতে গুঁজে দিয়ে বিদায় নিল। চিঠি? অত্যাশ্চর্য ঘটনা তো। একখানা মোটা পুরু কাগজের লেফাফা, তার উপর সুন্দর মার্জিত হাতে লেখা রয়েছে ওর নাম। ব্যাপারটা কি? না, বেরুনো আর হলো না। ঘরে ঢুকলো রাজা। ভয় ভয় করছে একটু। সাধারণ যা ঘটে থাকে এ তো ঠিক আর তার মধ্যে পড়ে না। চিঠি? সত্যি? কিন্তু কিন্তু ওকে কে চিঠি লিখবে? সবল হাতে ছিঁড়ে ফেলে খামটা। নীল কাগজে সোনালি জলে ছাপানো আমন্ত্রণ লিপি। বহ্নিচক্র সংঘের বার্ষিক ঘরোয়া পুনর্মিলনী। কালকের তারিখ দেওয়া। উল্টো পিঠে টানা টানা হাতের লেখায় ছোট চিঠি। এ চিঠি পাবে কিনা জানি না, পেলে নিশ্চয়ই আসবে, খুব আশা করে থাকলাম। এটি সুনীল। বহ্নিচক্র। ওর কলেজ জীবনের সহপাঠী আরো 8টি ছেলের সঙ্গে মিলে এই ঘরোয়া সংঘটা গড়ে তুলেছিল। কত কথাই মনে পড়ে। তখনকার শত আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে ওই নামটার সঙ্গে। ওরই দেওয়া নাম। বুদ্ধদেব, ওর বন্ধু বুদ্ধ এঁকে দিয়েছিল সাইনবোর্ডটা। সুনীলদের ঘরে ওদের সেই আড্ডা, কত অধিবেশন, উৎসব। কলকাতা থেকে গাইয়ে আর নাম করা লেখকদের ধরে নিয়ে যাওয়া, টোটো করে ঘুরে চাঁদা আদায় করা দুপুরের কড়া রোদে, মাঝরাতে ঘাড়ে মই নিয়ে শহরের দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটা। বহ্নিচক্র নামটা সঙ্গে করে আনলো যেন তার গোটা কলেজ জীবনটাকে। গৌরবময়। প্রথম যৌবন, ক্রিকেট ফিল্ড, ডিবেটিং সোসাইটি, সোশ্যাল, সাহিত্য পরিষদ, গৌরী, স্নিগ্ধা, মায়া, কি যেন তার নাম, রোল 67 ঠিক মনে পড়ছে না। সহপাঠিনীর দল সারি বেঁধে দাঁড়ালো। বুদ্ধ, সুনীল, আনন্দ, বিমল, দলের ছেলেগুলো। এই ছেলে মেয়েরা কোনোদিন মরবে না, বুড়ো হবে না ওর কাছে। চিরটাকাল ওর মনে তাজা জীবন্ত থেকে যাবে। বহ্নিচক্রের সাইনবোর্ডের ডগডগে লাল শিখাওয়ালা চাকাটা বোঁ বোঁ করে ঘুরছে। মধ্যের সপ্তাশ্ববাহিত রথে উদয়গিরির প্রান্ত সীমায় অর্ধলুক্কায়িত দেহ বলগাধারী সূর্যদেব হাসি মুখে চেয়ে আছেন। ইতিহাসের সামগ্রী জীবনের স্পর্শ পাচ্ছে। কিন্তু এ ঠিকানা ও পেল কোথা থেকে? ওর এ আড্ডা তো কেউ জানে না। ও আবার তলার সইটা পড়ে। সুনীল। বাহ, ওই তাহলে এখনো সম্পাদক। ওরা কেউ আজও ছাড়েনি শঙ্খকে। কিন্তু ঠিকানা পেল কেমন করে? আচ্ছা, ও কথাটাই কি বড় কথা? যেখান থেকেই পাক, ওরা ওকে ডেকেছে। বহ্নিচক্রের অধিবেশনে ওকে ডেকেছে। ও যাবে। হ্যাঁ, ও যাবেই। সুনীল ডাকছে, বুদ্ধ ডাকছে, পাঠ্যজীবন সখারা ডাকছে। ওর ফেলে আসা অতীতটা তার ভালোবাসা, ঝগড়া, হাসি, কান্না সমেত ডাকছে। ও নিশ্চয়ই যাবে। যাবে। আয়নায় মুখটা দেখে ও। গত 5 বছরের জীবন তার চোখকে ঠেলে দিয়েছে কালিময় গর্তে। সেখান থেকে সেই রাগেই বোধহয় চোখ দুটো জল জল করতে থাকে সাপদের চোখের মতন। মুখের দুপাশে দুটো কদর্য রেখা। হাসলে কালো ঠোঁটের উপর সাদা ছাতার পেছনে কালচে মাড়ি আর নষ্ট দাঁতের শাড়ি দেখা যায়। চুলে তেল পড়েনি কতকাল, লম্বা লম্বা চুল। যাওয়া কি উচিত হবে? তাছাড়া আরেক কথা,
ওরাও কি এখনো তেমনই আছে? সংসারের চাপে পড়ে সজীবত্ব তাদের কি অটুট আছে? হয়তো রাজা তাদের দেখবে একেবারে অন্যরকম। সে সরল উচ্ছলতা ওদের মধ্যে থেকে হয়তো অদৃশ্য হয়ে গেছে। ওর মনে ওদের যে রূপ, সে তো অবিনশ্বর। সেখানে রাজা সে ছেলেগুলোকে ধরে রেখে দিয়েছে আজও। ঠিক দুপুরবেলায় হতাশভাবে রাজা মদের বোতল খোলে। ওর অনিশ্চয়তা আর দ্বিধার বোধহয় এর থেকে ভালো ওষুধ আর ছিল না। বুকের ভেতরটা কেমন করতে থাকে, উন্মত্ত মস্তিষ্ক জ্বলতে থাকে, থুতনিটা থরথর করে কাঁপছে, গলা দিয়ে কি ঠেলে উঠছে। মাতাল হয়ে রাজা কাঁদছে, কিন্তু সংকল্প তার স্থির হয়ে গেছে। পরদিন ভোরে তার গাড়ি, পৌঁছবে বিকেলে, রওনা হবে আবার ভোরে, মাত্র কয়েক ঘন্টা। বিকেলবেলা রাজা নামলো মফস্বল স্টেশনটাতে। আকাশ ঢেকে আছে দ্রুত ধাবমান নিচু মেঘে। অল্প অল্প বৃষ্টি পড়ছে। বাইরের সিঁড়িটার কাছে এসে দাঁড়াতেই পুরনো জায়গাটা যেন তাকে স্বাগত সম্ভাষণ জানালো। হাওয়ায় একটা পরিচিত গন্ধ, তাজা সবুজ ভেজা গাছেরা, লম্বা লম্বা ঘাসেরা রাস্তার কাদা মিলে পাঠাচ্ছে গন্ধটাকে। একেবারে প্রাণের মধ্যে গিয়ে অনুরণন তোলে। কতকাল পায়নি এই মিশ্র গন্ধের আভাস। আশ্চর্য, কাদাকে এখানে বিরক্তিকর তো বোধ হয় না। রাজা খুশি হয়ে হাঁটতে থাকে। ট্রেনে সমস্ত দুপুরটা প্রায় জেগে জানলায় বসে কাটিয়ে দিয়েছে। প্রথম দিকে একটা ঘুমের ঝোঁকে এক স্বপ্ন তাকে চমকিত করে তুলেছিল। তার সামনে এসে দাঁড়িয়েছিল আবার সেই পুরনো জীবন। ও যেন আবার তার সেকেন্ড ইয়ারে ফিরে গিয়েছিল। পরিষ্কারও দেখতে পেল ভাত বেড়ে মা ডাকছেন, খোকা, ও খোকা, আয়, কতক্ষণ ভাত নিয়ে বসে থাকবো? ও যেন লাফাতে লাফাতে ঢুকলো। কি মা, বলো। হ্যাঁ হ্যাঁ, সে কথা আর বলতে। কি মাছ? ইলিশ। গুড গুড মাদার, দিয়ে ফেলো চটপট, সময় হয়ে গেছে। মা পাখা হাতে বসলেন, গরম ভাতে হাওয়া করতে করতে বললেন, আজ একটু তাড়াতাড়ি আসবি বাবা। ও সন্দিগ্ধ হয়ে ওঠে। গালাগালিতেই বেশি অভ্যস্ত যে, এত আদরের সুরে কথা বলাটা ঠিক সুবিধেজনক ঠেকল না তার কাছে। খুব আস্তে আস্তে বলে, কেন, কি ব্যাপার? কাল ষষ্ঠী, তাই বিকেলে একটু কলা টলা এনে দিবি আর কি। অন্যদিকে তাকিয়ে থাকেন মা। জল খেয়ে ঝনাত করে গেলাসটা রাখে রাজা। তারপর তরবর করে উঠে পড়ে, বলে, তখনই বুঝেছি ওসব হবে না, অন্য কেউ যাবে, আমার খেলা আছে। তাড়াতাড়ি পালাতে চায় ও। মা বললেন, আহা, ওরে বাঁদর, অম্বল খেয়ে গেলি নে। দাও দাও দাও, হাতে দাও, হাতে দাও। রাজা হাত পাতে। মার হাসি মুখটা তারপরে ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে মিলিয়ে যায়। ওর ঘুম ভেঙে গেছে। গায়ে একটু ঘাম, চোখে একটু জল, আর ঘুম হয়নি। মা তার কিছুদিন পরেই হাঁপানি জ্বরে মারা গেছেন। ভালো করে চিকিৎসা হয়নি। যতদিন বেঁচে ছিলেন তিনিই ওদের সংসারটা টিকিয়ে রেখেছিলেন। সারা জীবনটা এক হাতে 10 জনের কাজ করে যেতেন। আর সবার মতোই অতি সাধারণ মা। রাজা ভাবে, মার মতো লোক মরতে পারে না। ওর মনের মধ্যে চিরকাল স্নেহময়ী তিনি। তার শত উচ্ছৃঙ্খলতা সয়ে যাবেন, সান্ত্বনা দেবেন শোকে। শুধু মা কেন, ওর তখনকার আত্মীয়ের দল সবাই তার মনে আজও বেঁচে আছে। কোনোদিন মরবে না, আর বাড়বেও না কোনোদিন সেসব বন্ধুরা। চিরকাল কিশোর বয়সের উদ্দাম পড়ুয়া থেকে যাবে। অস্ফুট স্বরে সে বলে, যতদিন যতদিন আমি বাঁচব। চিরপরিচিত আবেষ্টনী, প্রতিনিয়ত দেখা খুঁটিনাটি ওকে আনন্দ উচ্ছল করে তোলে। মেঘের ফাঁক থেকে সূর্যটা হঠাৎ বেরিয়ে এসে কড়া রোদ দিতে থাকে। ঘাসে পাতায় জল চকচক করতে আরম্ভ করলো। মনে পড়ে যায় ও বর্ষার পরম ভক্ত ছিল। মেঘ দেখলে ওর মন অকারণ খুশি হয়ে উঠত।
কালিদাস, রবীন্দ্রনাথের বর্ষাকাব্য তাকে প্রায় পাগল করে তুলত। আশ্চর্য, এতদিন এই সমস্ত ভুলে সে ছিল কোথায়? এই তার জানা প্রিয় যথার্থ স্থান। ওই তো দেখা যায় বনমালী কবরেজের বৈঠকখানা, তারপর থেকে সার দিয়ে ওদের পাড়ার বাড়িগুলো। ওই ওই উঁচু তেতলাটায় থাকতো, এখনো কি আছে? গৌরী ওর সহপাঠিনী, নম্র, সংযত, ফর্সা মেয়েটি, কটা চোখ, দেখতে নিশ্চিতভাবে সুন্দর নয়, কিন্তু ও তার মধ্যে থেকে কোথায় লাবণ্য বের করে নিয়েছিল খুঁজে। দোহারা ছোটখাটো মেয়েটির সলজ্জ কথা তার কানে মধু বর্ষণ করতো সেকালে। হয়নি হয়তো কিছুই, কিন্তু কলেজের দেয়াল কবিদের সমর্থন পেয়ে বেশ ছড়িয়ে গিয়েছিল তাদের বন্ধুত্বের কথা। এ ভালো লাগার মূল্য হয়তো নেই কিছুই, কিন্তু আজও নিষ্পাপ পবিত্রতার কথা শুনলে গৌরীর কথাই মনে পড়ে যায় তার। কেমন আছে সে? কোথায় আছে? আবেগ ভরে ভাবে সে, ভালো থাকুক, সুখে থাকুক গৌরী, নিষ্পাপ কুমারী গৌরী, যেন কল্যাণ হয় তার। মোড়টা ঘুরতেই পাড়ায় এসে পড়ে রাজা। ওদের পুরনো বাড়ি, যেটাও এখান থেকে চলে যাবার সময় বেঁচে দিয়েছিল, সেটা পার হয়ে যায়। একটা ছোট ছেলে খেলা করছে সেই উঠোনে। ওপাশ থেকে একটি কম বয়সী বড় একটি বছর 12-13 বয়সের ছেলেকে উৎসাহিত করছে কোণের গাছ থেকে পেয়ারা পাড়তে। সেই ওদের পেয়ারা গাছ। ওরা এখন ও বাড়ি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, নতুন বাসিন্দা, নতুন মুখ সব। সন্ধ্যার আলো জ্বলে উঠল রাস্তায়। বড় রাস্তার মুখে সুনীলের বাড়ি। উজ্জ্বল আলোর ফালি তীর্যকভাবে এসে পড়েছে রাস্তায়। ভেতর থেকে অট্টহাস্য ঝলকে ঝলকে মেদিনী কম্পিত করছে। সারাটা বিকেল কাদায় কাদায় ঘুরেছে রাজা। চেনা শহরটাকে আবার দেখছে ঘুরে। চেনা মুখ বহু দেখেছে, আলাপ করেছে অনেকের সঙ্গে। সিঁড়ি দিয়ে উঠে রাজা সোজা ঘরে ঢুকে গেল। সেই ফরাসটা, দেয়ালে সেই পুরনো সাইনবোর্ড। রং কিছু জ্বলে গেছে, তবু ঝকমক করছে। ভেতরের দরজার মাথায় ওর লেখা কবিতাটা, বহ্নি চক্রের জন্মের সময় লেখা। বসে আছে সুনীল, বসে আছে আনন্দ, কোণ ঘেঁষে বসে বুদ্ধ। ফরাসের মাঝে বিমল, তার পাশে ছোট খোকা। অমর, প্রবীর, জিতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজা এক এক করে চোখ বুলিয়ে গেল। ওরা কেউই বিশেষ বদলায়নি। পর মুহূর্তে একটা গগন বিদারী শোরগোল। বহুদিনের অদেখা অপ্রত্যাশিত পরম বন্ধুর দর্শনে উল্লসিত 8 জোড়া সবল ফুসফুসের স্বাগত হুঙ্কার। আরে আরে কেউ রাজা নাকি? আজু মঝু গহে শ্যাম আওল। अरे अरे चलाओ पांसी, अरे राजा आ गया। क्या बात Colin Clouds come home again। এখানে বস। Oh Mary, go and put the kettle on, a little tea is indicated। তারপর রাজা, চিঠি পেয়েছিলি তবে? রাজা, একটা নতুন কবিতা লিখলাম আজ, শুনতে হবে কিন্তু। বুদ্ধদেবী প্রথম অনুভব করলে ব্যাপারটা বড় ঝামেলা হয়ে যাচ্ছে। এই থাম তো তোরা, সবে ট্রেন থেকে নেমেছে, একটু জিরোতে দে। জিরোনো হলো। অমরের কবিতা শুনল রাজা। আনন্দ পেটুক মানুষ, অথচ ক্রমাগত অর্জনে ভোগে। পেটে টোকা মারে আর খায়। তার পেটের অবস্থা শুনতে হলো। সকলের খোঁজ খবর নিলে। জিতেন নতুন ডেপুটি হয়েছে, ছোট খোকা প্রফেসর। আনন্দের ব্যবসা ফুলে উঠেছে। অমর ওকালতি করছে এখানেই। সুনীল কোনো ছাত্র সংহতি সম্পাদক, বেশ নাম করেছে। বুদ্ধ একজন উদীয়মান কমার্শিয়াল আর্টিস্ট, কাজকর্ম ভালো করছে। অন্যান্য সহপাঠীদের খবর পেল, জীবিকা অর্জন করে চলেছে নানা জায়গায় ছড়িয়ে পড়ে। গৌরীর খবর পেল, বিয়ে হয়ে গেছে তার। চোখ বুজে তাকিয়া ঠেস দিয়ে বসে থাকলো। এই তো সে, স্বপ্নে নয় বাস্তবে, সব চেনা জগতের বন্ধুদের মধ্যে বসে নিশ্চিন্তে। ওদিকটায় বুদ্ধ আর অমরের ঝগড়া লেগেছে।
হাসি এলো ওর। খুব চেনা ঝগড়াটা, প্রায় প্রতিদিনের ঘটনা। কবিতা নিয়ে অমরকে খেপাচ্ছে বুদ্ধ। এরা সবাই তেমনই আছে। সুনীল বলে চলেছে ওরা প্রতি বছর এই দিনটি এখানে এসে জড়ো হয়, যেখানেই যে থাকুক না কেন। শুধু ওরা 8 জন, আর কেউ না। রাজার খবর তো এতদিন পাওয়া যায়নি। রাজা চোখ খুলে প্রশ্ন করে, হ্যাঁ, কিন্তু কোথা থেকে পেলি আমার ঠিকানা? কেন, কদিন আগে যে বরদার সঙ্গে তোর কোথায় দেখা হয়েছিল? রাজার মনে পড়ে যায়। মাসখানেক আগে ট্রামের মধ্যে 2 মিনিটে দেখা হয়েছিল বটে সরোজদার সঙ্গে। ঠিকানাও বোধহয় জিজ্ঞেস করেছিলেন তিনি। কেন যে সত্যি কথাটা বলেছিল তাও জানে না, তবে তিনি ভোলেননি কথাটা। সুনীল বলে, ওসব যাক, তুই কি করছিস বল? আমাদের মধ্যে সবচাইতে ওস্তাদ তো তুই ছিলি। রাজা বলে, অনর্গল মিথ্যে কথা বলে। এত সুন্দর করে গল্পটা জমিয়ে আনে যে নিজেরই ভালো লেগে যায়। মধ্যপ্রদেশে কোনো স্টেটে ও মাইনিং অফিসার। মাইনে মোটামুটি আর কি, ফ্রি কোয়ার্টার, তাছাড়া এটা ওটা। হ্যাঁ, তবে হঠাৎ বিয়ে করেছে, তাই খবর দেওয়া হয়ে ওঠেনি। ছেলে হয়েছে একটা। ছেলের নাম ভালো নাম তো রাখা হয়নি। রাজা ডাকে মুন্না বলে, ও খোকন বলে ডাকে। সুন্দরী আছে, ভালোই, পাহাড়ি জায়গায়, খাওয়াটা ভালো। মাস 2 ছুটি পেয়েছে, কলকাতায় এসে আছে। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবে বউকে, তবে 2 দিন বাদে। কাল আবার শ্বশুর বাড়ি যেতে হবে, ওদের আবার কার বিয়ে আছে। রাজা কথা বলছে। রাজা, বহ্নি চক্রের রাজা, কলেজের দলের নেতা, বন্ধুদের ভালোবাসা আর গর্বের বস্তু। কতদিন পরে দেখা। তারপর হাসি, গান, তবলা, হারমোনিয়ামের আওয়াজ। রাত বাড়ে, খাবার ডাক আসে। খাওয়া একসঙ্গে সারি দিয়ে তুমুল হট্টগোলের সঙ্গে 9টি ছেলে খাচ্ছে। অনেকদিন পরে কত আনন্দের সঙ্গে খেলো রাজা। অনেক রাত আর সবাই চলে গেল। আনন্দ আর বুদ্ধ থেকে যায় এখানে। বাইরের ঘরে ফরাসের উপর শুয়ে পড়ে ওরা 3 জন। সুনীল আলো নিভিয়ে ভেতরে চলে গেল। মধুর জীবনটা, মধুর দুঃখ, মধুর আনন্দের স্মৃতি, মধুর অজানা কারণে একা একা বসে দীর্ঘশ্বাস ফেলা, মধুর নিজের অদেখা পৃথিবী সম্বন্ধে অন্যের ভ্রমণ কাহিনী পড়া, সেও বোধ করি মধুর। আজ থেকে হোক তার নতুন পথের যাত্রা। মদ আর সে খাবে না, ক্লেদাক্ত সঙ্গ ছাড়বে, কলকাতাতেই আর ফিরবে না কোনোদিন। একটা চাকরি জুটবে না তার এখানে? থাকবে, এখানেই থাকবে। মা, গৌরী, বুদ্ধ, ইংরেজির নতুন অধ্যাপকের লাজুক মুখ। মা, গৌরী, সুনীল, আনন্দ, কলেজ প্রিন্সিপালের ভুঁড়িওয়ালা চেহারা, গৌরী, মা, সব কেমন যেন জড়িয়ে যাচ্ছে। তারপরে কুয়াশা, ঘাস থেকে সুগন্ধ উত্থিত হচ্ছে। জলভরা মেঘের ফাঁক দিয়ে হলদে চাঁদের দুরন্ত যাত্রা। রামগিরি পাহাড়, উত্তরীয় সম্বল কঙ্কালসার মূর্তি ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে। হাওয়ায় তার চুল উঠছে, মণিবন্ধ তার কনক বলয় ভ্রংশরিক্ত। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্তা শাপিনস্তং গমিত মহিমা বর্ষফকেন ভর্তু। যক্ষের সাপ বর্ষ অতিক্রান্ত, উড়ে চলেছে কামনার মোক্ষধামে। সমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে যেখানে অনন্ত সৌন্দর্যের চিরনিকেতন। পাশ ফিরে শুলো রাজা। বুদ্ধের নাক ডাকছে। ভোর 5টায় ওর গাড়ি। 4:30তে সুনীলকে ডেকে তুলে দিল। শান্ত তপসমাহিত ব্রাহ্ম মুহূর্ত। রাজা বুক ভরে নিঃশ্বাস নেয়। পরিষ্কার ঠান্ডা বাতাস, মেঘ জমে আছে আকাশে। বৃষ্টি নামেনি এখনো। রাজা মুখ ধুতে গেল। মাসিমা রাত থাকতে উঠে চা জল খাবার করে বসে আছেন। মায়ের জাত তো। মাসিমার সঙ্গে খানিক গল্প করে রাজা। ও বড় আনন্দ পেল মনে। কয়েক ঘন্টা মাত্র, কিন্তু সুধায় রইল ভরে একেবারে। ওকে আসতেই হবে চলে, ও বুঝতে পারে। সময় হয়ে যায়। বাইরের ঘরে গিয়ে ও কাপড় পরতে আরম্ভ করে। বুদ্ধরা ঘুমোচ্ছে গভীরভাবে। ও ডাকবে না ওদের।
বেচারারা বড় ক্লান্ত হয়েছে। গেঞ্জিটা মাথায় গলাতে গলাতে ভাবে ওদের সঙ্গে দেখা করতে আবার আসবে, ও ফিরে আসবে। নিজে নিজেকে বোঝানোর জন্যই যেন আপন মনে বলে, ফিরে আসবো, আবার ফিরে আসবো। কিন্তু পাঞ্জাবিটা তো পাচ্ছে না রাজা। আলনার অন্য কাপড়ের তলায় চাপা পড়ে গেছে বোধ হয়। খুঁজতে থাকে। সুনীল এসে বলে গেল একটু দাঁড়াতে, মাসিমা আমসত্ত্ব দেবেন, সেটাও নিয়ে আসছে, সঙ্গে যাবে স্টেশনে। ওই তো পাঞ্জাবিটা ওই নীল শার্টের তলায়। শার্টটা তুলতে গিয়ে কি একটা পড়ে গেল বুক পকেট থেকে ওর পায়ের উপর। মানি ব্যাগ, একটা মোটা বোঝাই মানি ব্যাগ। সরু দক্ষ আঙুলগুলো শিরশির করে ওঠে। কি করছে বোঝবার আগেই ব্যাগটা তুলে নেয় রাজা। বুকটা একটু কাঁপে। ঘুমন্ত বন্ধুদের দিকে একটা চাহনি হেনে ও ব্যাগটা খুলে ফেলে। একতারা নোট, নিশ্চয়ই আনন্দের ব্যাগ, দোকানের ক্যাশ হবে। ব্যাগটা রেখেই দেয় ও নীল শার্টের পকেটে। তারপর পাঞ্জাবিটা পরে। মাথাটা ঝিমঝিম করছে, জিভটা মোটা হয়ে গেছে হঠাৎ। এর মানে ওর অতীতকে, সুধাময় অতীতকে একেবারে মুছে ফেলা। কুয়াশাটা পাকিয়ে পাকিয়ে উঠছে। বহ্নিচক্রের সূর্য সারথি এক হাতে বলগা ধরে আর এক হাত কষা অথর্থিত। চোখ দুটো নাচছে আনন্দে, উজ্জ্বল হাস্যদীপ্ত মুখ। কবাট বক্ষের পাশ দিয়ে কুয়াশা ঘৃণ্য বিসর্পিল গতিতে উঠছে, উঠে আসছে, ঢেকে গেল, ছেয়ে গেল মিত্রদেবের মুখ। মা, গৌরী, মা, মেঘদূত, আনন্দ সবাই কুয়াশার আবরণের ওপারে চলে গেল। আর রাজা দুহাত তুলে তাদের সরানোর জন্য। অন্য দরজা দিয়ে সুনীল বেরিয়ে ডাকছে, ট্রেনের সময় হলো তো। হাতে একটা কাপড়ের টুকরোয় বাঁধা আমসত্ত্ব। কই রাজা, দেরি করিস না, যদি যেতে হয় চল, সময় তো হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাই। রাজার চমক ভাঙে। একটা ঢোক গেলে সে বেরোবার আগে আনন্দের দিকে সচকিত কটাক্ষে চায়। তারপর পটু আর্টিস্টিক সরু আঙুলে নির্বিকারভাবে ব্যাগটা তুলে নেয় নীল শার্টের পকেট থেকে। শুনছিলেন ঋত্বিক ঘটকের লেখা ছোট গল্প রাজা। মায়ের ভূমিকায় জয়া মুস্তাফি রায়। গল্পের সূত্রধর ও আবহ সঙ্গীতে আমি অনির্বাণ। প্রচার ও বিপণনে রীতিরেখা। কথক ও অন্যান্য চরিত্রে এবং প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।